শারীরিক হোক কিংবা মানসিক সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো বোধহয় জীবন। উন্নত প্রযুক্তিবিদ্যার ছোঁয়ায় এসে আমরা এতটাই সুখী ব্যক্তিতে পরিণত হয়েছি, নিজেরা ইচ্ছাকৃত মৃত্যুর কাছে পৌঁছে যাচ্ছি। যাই হোক, অনেক কথা বলবো তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দেব। তো তার আগে বলে নিই, ঘড়ির কাঁটায় আজকে 6টা, আর 6টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আগে নিজের পরিচয় দিই, তারপর অনেক কথা হবে তোমাদের সাথে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। হয়তো আমার গলার অবস্থা শুনে সবাই বুঝতে পারছো যে শরীরটা ভালো নেই, তবে শরীর ভালো নেই বলে নিজের দায়িত্ব কর্তব্য থেকে যে ছুটি পাবো তারও কিন্তু উপায় নেই। সকাল সকাল বাটি করে 1 বাটি চা নিয়ে নিয়েছি। গতকালকেই ওষুধ নিয়ে এসেছি, রাত্রে একবার খেয়েছিলাম, আর সকালবেলা চা মুড়ি খাওয়ার পর একটু ওষুধ খেয়ে নিয়েছি। ওদিক থেকে সোনার জন্য খাবার বসিয়েছিলাম। আজকে দুধ আসতে একটু দেরি হয়েছিল, সেই জন্য সোনাকে চালের গুঁড়ো খাইয়ে নিয়েছি। চলে এলাম একটু রান্নাঘরের দিকে। ওদিকে মাও রান্না চাপিয়ে দিয়েছে। আজকে মাছ রান্না হবে, একটু পাটের শাক বসিয়েছে, আর হবে আমের চাটনি, সেটা উনুনেই আছে দেখতে পেলে। তো যাই হোক, ওদিক থেকে সোজা চলে এলাম এ ঘরের দিকে। এ ঘরের বিছানাটা চটজলদি করে গুছিয়ে নিলাম, আর এদিক থেকে ফ্যানটাকেও চার্জে বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন নতুন গল্প তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। আজকে যে আর কী কী কাজকর্ম করলাম, কী কী কাজকর্ম করলাম না, সে সমস্ত কোনো গল্পই করব না। আজকে করব আমার জীবনের ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর রকম ঘটনা, আর যে ঘটনা হয়তো তোমরা শুনে একটু হলেও যাতে সাবধান হতে পারো। মানে আমার যেরকম অবস্থা হয়েছে, এরকম অবস্থা যেন কারোর না হয়, সেটা সম্পর্কেই তোমাদের একটু অবগত করব। একটু সচেতন হও তোমরা যদি একটু সচেতন হও, দেখা যাবে কি, তাহলে যে ভুলটা হয়তো আমার দ্বারা হয়েছে, সে ভুলটা তোমাদের দ্বারা হবে না। আমি যেটার ভুক্তভোগী, সেই ভুক্তভোগী হয়তো অন্য কাউকে হতে হবে না। তার আগে একটা কথা বলে নিই, আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকমই হতে চলেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, অন্য দিন বলি না যে আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, তবে যদি কোথাও তোমাদের মনে হয় যে এটা একটা সচেতনমূলক বার্তা, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে সাথেই বলে নিই, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখবে, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দেখো, জীবনে যত যাই হোক, কাজ কিন্তু পিছু ছাড়বে না। ও ঘর থেকে কাজ কমপ্লিট করে সোজা এই ঘরে চলে এসেছি। আগেই ঘরটাকে ঝাড়ঝুট দিয়ে নিয়েছি। ওদিকে জানলাটাকে না পরিষ্কার করা বাকি ছিল, প্রচুর ঝুল জমেছিল। জানলাটাকে ঝেড়ে পুছে তারপর এই যে বিছানাটাকে গোছাতে এসেছি। মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, তবে কিছু কিছু ভুল শুধরানো যায়, আর কিছু কিছু ভুল চেষ্টা করলেও, ইচ্ছা করলেও শুধরানো যায় না। আবার দেখা যায় কি, কিছু কিছু ভুল আমাদের জ্ঞানে হয়ে থাকে, আবার কিছু কিছু ভুল আমরা অনিচ্ছাকৃতই করে থাকি। তবে ভুল যেমনই হোক, শেষ পর্যন্ত গিয়ে ভুলের মাসুলও দিতে হয়। আবার কিছু কিছু সময় সারা জীবন এই একটা ছোট্ট ভুলের জন্য পস্তাতেও হয়। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো আমার এইভাবে করা ভুল হয়েছে। হয়তো ক্যামেরার সামনাসামনি এসে যদি সমস্তটাই বলতে পারতাম, তাহলে ভালো লাগতো। কিন্তু কি বলো তো, তোমরা সবাই হয়তো এতদিনে একটু আধটু হলেও আমাকে জানো কিংবা চেনো। ক্যামেরার সামনে এসে কথা বলার মতো সময় সুযোগ কোনোটাই আমার হয় না। তাই ভেবে দেখলাম যে দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম করি সেগুলো করতেই থাকি, আর পরে ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে সমস্তটাই কিন্তু জানাতে থাকবো। জানো তো, আজ থেকে ঠিক 7টা বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, তবে ছেলে হয়েছে সবেমাত্র 2.5 বছর হলো। ওই 5-5.5 বছরের মাথায় গিয়ে আমি প্রেগনেন্ট হয়েছিলাম। তবে আমার যে প্রেগনেন্সির হিস্ট্রিটা রয়েছে
এটা তো ছিল আরও ভয়ঙ্কর ও বেদনাদায়ক। এর পরের দিন সমস্তটাই তোমাদের সাথে আলোচনা করবো খন। চলো, ছেলের কথায় যখন উঠলো তার আগে একটুখানি অন্য টপিকে আসি। গতকাল সোনার জন্য এই গেঞ্জিগুলো কিনেছি। জানো, এত গরম পড়েছে, শপিং মলের গেঞ্জিগুলো ভালো কিন্তু একটু হলেও তুলনামূলক মোটা। সেই জন্য সোনার জন্য আজকে 3টে গেঞ্জি নিয়েছি। এখানে 2টো গেঞ্জি দেখাতে পারছি আর একটা গেঞ্জি সোনাকে পরিয়ে দিয়েছি। আর তারপরে এই যে পাতলা পাতলা ছোট্ট ছোট্ট হাফ প্যান্টগুলো দেখছো, 4টে এই হাফ প্যান্ট নিয়েছি। বাড়ির সাইডের দোকান থেকেই নিয়েছি, খুব সুন্দর সফট আর নরম। এত কথার মধ্যে আমার সোনার জিনিসপত্র যখন দেখাচ্ছি, কেমন হয়েছে এগুলো সেটা একটু জানিও। হ্যাঁ, চলো এবার আসি আমার আসল টপিকে। তো গেল সিজারের কথা, তাই না? অনেক ঝড় ঝাপটার পর যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম, তখন সেই দিনগুলো আমার আনন্দের আর খুশির কোনো শেষ ছিল না। স্বাভাবিক ব্যাপার, একে তো বাচ্চা না হচ্ছে তার উপরে প্রেগনেন্ট হয়েই যখন গেছি, এর থেকে সুখবর আর কি হতে পারে। দিনগুলো ভালোই কাটলো। অবশেষে সময় এলো আমার বাচ্চাটা হওয়ার। ডক্টর ডেট দিল কালী পুজোর পরে, ভাইফোঁটার দিন। দিনটা ছিল 6ই নভেম্বর। নভেম্বরের 6 তারিখে ডেট দিয়েছিল আর সিজার হয়েছিল 5 তারিখে। রীতিমতো আমরা সবাই পৌঁছে গেছিলাম নার্সিংহোমে সিজার হয়েছিল। একটা ভালো ডক্টরকে দিয়ে সিজার করিয়েছিলাম। সিজারের পরে 6টা দিন আমাকে রাখা হয়েছিল নার্সিংহোমে। সেই 6টা দিন আমার কোনো সমস্যা হয়েছিল না। তারপর 6 দিন পর যখন বাড়ি আসলাম, তারপর থেকেও কিন্তু আমার সেরকম একটা সমস্যা আমি বুঝিনি। যখন আমার সিজারের 21 দিন ছিল, হঠাৎ করে জানো তো, সন্ধ্যে 6টার দিকটা থেকে প্রচণ্ড কাশি হতে থাকতো, প্রচণ্ড কাশি। একে তো সদ্য কাঁচা সিজার, তার উপরে মারাত্মক কাশি এত পর্যায়ে পৌঁছে গেছিল। সেই কাঁচা সিজার অবস্থায় যতক্ষণ না আমার ভমিটিং হতো, ততক্ষণ পর্যন্ত আমার সেই কাশি কমতো না। তো আমরা না প্রথম থেকে কিছু বুঝতে পারিনি। দেখো, প্রথম কেউই কিন্তু কিছু বুঝতে পারে না। একটা মানুষ যখন ঠকতে গিয়ে সে কিন্তু সব কিছু বুঝতে পারে। তো আমরা ভেবেছিলাম হয়তো সিজারের সময় অনেক স্যালাইন টানা হয়, অনেক রকম ওষুধ খাওয়া হয়, তাই বোধহয় আমার ভেতরে ঠান্ডা লেগে গেছে এবং সেই জন্যই সেই কাশিটা হচ্ছে। এইভাবেই চলতে থাকে বেশ কয়েকটা দিন। এরপর ডক্টর দেখাতে থাকি। আমি না একটা ভুল করেছিলাম। আমি যেখানে সিজার হয়েছিলাম সেই ডক্টরের কাছে যদি একবার দেখাতাম, তাও হয়তো বিষয়টা জানতে পারতাম। তো সেই ডক্টরের কাছে আমি গিয়েওছিলাম, কিন্তু কাশির কথা বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপর অনেক ডক্টর দেখায়, একটা হোমিওপ্যাথি ডক্টর দেখায়, সবাই সব রকমভাবে ওষুধ দেয়। শেষমেশ গিয়ে কুল কিনারা পাচ্ছিলাম না, দেখাতে লাগলাম এমডি ডক্টরটাও, সেও কিছু কিন্তু আমার সুব্যবস্থা করতে পারছিল না কাশির। তো হঠাৎ একটা টেস্ট করতে দিল। বিভিন্ন রকম টেস্ট আমার করা হয়, কোনো টেস্টেই কিচ্ছু ধরা পড়েছিল না। তো শেষ পর্যায়ে গিয়ে ডক্টর আরও একটা টেস্ট করতে দিল এবং সেই টেস্টেই ধরা পড়ে গেল আদতেও আমার কি হয়েছে। তবে ধরা পড়লো যদি সেটা সাথে ধরা পড়তো, হয়তো এতদিনে একটু হলেও রেহাই পেতাম, হয়তো জীবনটা এত খারাপ পর্যায়ে যেত না। আজ 2.5 বছর পর গিয়ে ধরা পড়ছে যে সিজারের পর আমার কি হয়েছে। তো দেখো, আমি সবাইকে একটা কথা বলবো, হ্যাঁ, বাচ্চা কাচ্চা এখন সবার হয়, তো এখন নর্মালের থেকে সিজার করার প্রবণতাটা বেশি হয় না। এখানে কিন্তু ডক্টরের দোষ দিচ্ছি না, ডক্টরের জন্যই যে আমার এরকম হয়েছে তা কিন্তু নয়। আমার নিজেরই শরীরে হয়তো কোনো খামতি ছিল, যার জন্য এই জিনিসটা কিন্তু আমার হয়েছে। তো যাই হোক, এই ডাক্তার সেই ডাক্তার করে বিভিন্ন বড় ডাক্তারের দরজায় ঘুরেছি। তো সব ডাক্তার সব রকম টেস্ট করার পর আর কোনো উপায় না পেয়ে শেষে আমার অ্যালার্জি প্রোফাইলটা টেস্ট করতে দেয়। আর এরপরেই একটা ভয়ঙ্কর রিপোর্ট আমাদের সামনে আসে, যেখানে ধরা পড়ে যে আমার সব কিছুতেই অ্যালার্জি ধরা পড়েছে এবং সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে আমার শ্বাসনালীতে। আমি যত যাই করি না কেন, কাজ করি আর না করি, সারাদিনে কিছু খাই আর না খাই, দিন শেষে শ্বাসনালীতে আমার অ্যালার্জি হবেই এবং সেই প্রবণতাটা এমনভাবে বাড়বে, এখন আমার আর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো ক্ষমতাই থাকবে না। আর বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় জরুরি নিঃশ্বাস নেওয়া, আর সেটাই যদি না নিতে পারি, তার জীবনটা এর থেকে দুর্বিষহ আর কিসে হতে পারে বলো। চলো, যারা তোমরা প্রেগনেন্ট ওম্যান আছো কিংবা যাদের সদ্য বাচ্চা হয়েছে, তারা এই বিষয়টা থেকে অবশ্যই কিন্তু সতর্ক থেকো। আর এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই কিন্তু ডক্টরকে দেখিও। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আমি যতদূর পারলাম তোমাদেরকে কিন্তু সতর্ক করে দিলাম। আর সেই সাথে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ আসি, কাল আবার দেখা হবে।